বায়না চিৎকার চেঁচেমেচি হচ্ছে এই নিয়ে যে দলটাই সাইনবোর্ড হয়ে গেছে, বিলবোর্ড হয়ে গেছে, যাই বলুন না কেন। এবার সে বিলবোর্ড সাইনবোর্ডটাও নিয়ে নেবেন, আর তো কিছু নেই। আর তার সাথে প্রশ্ন হচ্ছে এই যে উনি কোন হরিদাস পাল। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সঙ্গে আরো প্রশ্ন, এ কুনাট্য রঙ্গের যেন কোথাও শেষ নাই। ওনার পিসিমণি তিনি এই একই কাণ্ড করে আইপ্যাক কাণ্ড নামে একটা কাণ্ড ঘটিয়ে বসেছিলেন। সেই আইপ্যাক দপ্তর ভোটের আগে সেখানে নাকি অনেক গোপন গোপন তথ্য রাখা আছে, ভোটের স্ট্র্যাটেজি রাখা আছে, ভোটের মাথা আইপ্যাক। এবং সেখানে তিনি নিজে ঢুকে গেলেন, তখন তিনি মুখ্যমন্ত্রী, তার সাথে পুরো মুখ্যমন্ত্রীর টিম সেখানে ঢুকে গেল। ঢুকে গিয়ে প্রথমে তার কর্ণধার প্রতীক জৈনের বাড়ির থেকে সমস্ত ল্যাপটপ ফাইল এই সমস্ত নিয়ে বেরিয়ে আসা, পরবর্তীতে আইপ্যাকের দপ্তরে যাওয়া, ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকা, মাঝখানে মানে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা ফাইল একটা নাম্বারহীন গাড়িতে তুলে দেওয়া, এবং সেই মামলার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছানো। সুপ্রিম কোর্টের কঠোর কঠোর অবজারভেশন আছে তাতে। এই আগামী 2রা সেপ্টেম্বর আবার তার হিয়ারিং, যেখানে গত হিয়ারিংয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মিস্টার রাজু ইডির পক্ষে তারা একটা ইন্টারিম অর্ডার চেয়েছেন, যেটা আমি আগেও বলেছিলাম, সেই অর্ডারের কথা তারা আগেও বলেছিলেন। মামলার মেনটেনেবিলিটি নিয়ে এর আগে অসংখ্য সওয়াল জবাব হয়েছে দুপক্ষের, আর মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাই উল্টে চলে গেছে এই সমস্ত হতে হতে। ফলত রাজ্য সরকার পার্টি হিসেবে যেখানে যে সওয়াল জবাবগুলো রাখার কথা, সেই ব্যাপারটাই উল্টে গেছে। ওই রাজ্য সরকার এবং তৎকালীন মুখ্যমন্ত্রী যে সমস্ত সওয়াল জবাবের পয়েন্টগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে ধরতে পারতেন সেই মামলাতে, কাজে সেই মামলার পার্সপেক্টিভ এখন পাল্টে গেছে। উনিও আর মুখ্যমন্ত্রী নেই, আর রাজ্য সরকার এখন শক্তি রাজ্য সরকার, ওটার এখন মমতা সরকার নেই বা তৃণমূল সরকার নেই। ভাবতেই অবাক লাগে, একটি দলের নামে সরকার, একটা ব্যক্তির নামে সরকার, সেগুলো সহ্য করতে তো হয়েছিল বটেই। কিন্তু আজকে যে কুনাট্য রঙ্গটা হলো ক্যামাক স্ট্রিট জুড়ে, সেই জায়গা, সেই ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস বা একটা ব্যক্তির অফিস বলা যায়, সেই অফিসে পুলিশের অভিযান, বা অভিযান বলবো কেন, সেখানে পুলিশের যাওয়া, নির্দিষ্ট বিলবোর্ড সম্পর্কে তাদের যে অভিযোগ, নিশ্চিত সেই অভিযোগ আছে, নিশ্চিত তাকে নিশ্চয়ই আগে তাদের নোটিশ আছে, তাদের নির্দিষ্ট অর্ডার আছে বা আপত্তি আছে কারোর অভিযোগের ভিত্তিতেই বটে। কিন্তু কথা হচ্ছে, পুলিশ কি তাহলে বা এজেন্সি কি তাহলে দুনিয়ার সব জায়গায় যেতে পারবে? শুধু ওনার এবং ওনাদের জায়গাগুলোয় তারা ঢুকতে পারবে না। এর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি সিবিআই এনকোয়ারিতে তৎকালীন সিপি রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই রেড করতে যায়, তাকে আটকান, ধর্ণা দেন, সেটাও কিন্তু ওই মামলার একটি অন্যতম বিষয়বস্তু হিসেবে উঠে এসেছিল, যখন সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করছিলেন যে এদের প্রকৃতিটা এইরকম, এরা শুধুমাত্র এই কাজটা একবার করেছে তাই নয়, এরা কোন রকম প্রশাসনিক কাজকর্ম করতে গেলে এইভাবেই বাধা দেয়, তাহলে সরকার বা দেশের এই ধরনের কাজকর্মগুলো হবে কি করে, তদন্ত এগোবে কি করে, প্রতিকারটা মানুষ করবে কি করে বা সরকার করবে কি করে, এই প্রশ্ন কিন্তু উঠেছিল বিচারপতি মিশ্রার ডিভিশন বেঞ্চে। তখন সেখানে আইনজীবীরা কিন্তু অসংখ্য আইনজীবী দাঁড়িয়েছিলেন, যেমন কপিল সিব্বাল তো থাকবেনই, অভিষেক মনু সিংভি তো থাকবেনই,
ছিলেন মেনকা গুরুস্বামী, আর তার সাথে সম্ভবত মিস্টার স্যাম দেওয়ান। হ্যাঁ, স্যাম দেওয়ান। এখন এই মেনকা গুরুস্বামী ইনি রিওয়ার্ডেড রাজ্যসভার সাংসদ হিসেবে, কিন্তু এই মেনকা গুরুস্বামী গতদিন আবার কি বললেন যে তারা সিবিআই এনকোয়ারি চান। ওদিক থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আপত্তি জানিয়ে বললেন উনি চান বলেই সেটা হবে, এটা কিরকম কথাবার্তা। এবং সেখানে তারা আপত্তি জানিয়ে এটা জানালেন যে এই অভিযোগগুলো এমনটাই একটা অভিযোগ এবং দেশের একটি নির্দিষ্ট প্রশাসনিক বলবো না, ওটাকে কি বলেছিলেন, সাংবিধানিক পদ, সেটাকে কলুষিত করেছে, সেটার দিকে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এবং এই প্রশ্ন কিন্তু বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি তার নিজস্ব অবজারভেশনে বলেছিলেন যে একজন মুখ্যমন্ত্রী, সিটিং মুখ্যমন্ত্রী, তিনি নিজে যদি ক্রাইম করেন তাহলে ইডিকে তদন্ত করতে গেলে কি তার কাছেই অনুমতি চেয়ে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে? তখন হা হা করে কপিল সিব্বাল আপত্তি জানিয়ে বলেছিলেন যে ক্রাইমটা করলেন এটা আগে প্রমাণ করুন। যাই হোক, সেই সওয়াল জবাব তো চলছে, 2 তারিখে দেখা যাক কি হয়। আর তার মাঝখানেই ঘটে গেল কিন্তু এই আর একটা উদাহরণ যে উনি এবং ওনারা যে কোনো তদন্তকে, যে কোনো রকম প্রশাসনিক পদক্ষেপকে কিভাবে আটকে দিতে পারেন। আর কিভাবে যে আটকে দিতে পারেন সেই চিত্র তো আপনারা দেখলেন, এই স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্নটা ঠিক অন্য জায়গাটায়, যে আজকে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি সাইনবোর্ড হয়ে গেছে, বা বলা যায় সাইনবোর্ডটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই 2-1টা ক্যামাক স্ট্রিটের মতো জায়গা ছাড়া। এখন হাউতাস, হাহাকার বা বালখিল্যের বায়না যাই বলুন না কেন, আমার এই খেলনাটাও কেড়ে নেবে আমার হাত থেকে। ওই সাইনবোর্ড যেটা লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেটাই একটা প্রহসন। ওটা অল ইন্ডিয়া হলো কোথার থেকে? সেটা তো কোনো জাতীয় পার্টি না। কিন্তু তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি এখন আছেন কিনা সেটাও জানা নেই, তার আবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী। আর এর সাথে পাশাপাশি আর একটা জিনিস, যে রাষ্ট্রবাদী যে সরকার গঠিত হয়েছে এবং রাষ্ট্রবাদের বিপক্ষ যে একটা অংশ সেখানে হাত কচলে নেমে পড়েছে ওই রাষ্ট্রবাদকে বিরোধিতা করবার জন্য বা টার্গেট করবার জন্য, যেখানে একটি নির্দিষ্ট সংবাদ গোষ্ঠী একটি নির্দিষ্ট শব্দবন্ধ ব্যবহার করেছে, গেরুয়া গুন্ডামি। তাহলে এদের কিন্তু চোখে পড়ে না, কখনো কোনোদিন চোখে পড়ে না যে হিন্দুত্বর ওপরে ঠিক কি ধরনের আক্রমণগুলো নেমে এসেছে অতীতে। এরা তখন কিন্তু আর একটা শব্দবন্ধ যেটা দিতে ওদের হাত কাঁপে, পেন ভেঙে যায়, বলতেই পারেনি কোনোদিন। আর বললে কি পরিণতি হতো আমরা নিজেরাও জানি না। যখন সিএ এর নাম করে এনআরসি আন্দোলন হয় তখন চারপাশে কি ঘটনা ঘটে, যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হয় তখন কি ঘটনা চারপাশে ঘটে, যখন রামনবমী মিছিলের ওপর আক্রমণ নেমে আসে তখন কি ঘটনা ঘটে, 21 ভোট পরবর্তী হিংসা, 331 জন বিজেপি কর্মীর শহীদ হওয়া, এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, এটা এক লাইনে উনি নিজেই বেঁধে দিয়েছেন পুরো ঘটনাটাকে। সেটা কি, তিনি আছেন বলে নাকি, ব্র্যাকেটে দিচ্ছি, তিনি বলেননি রাষ্ট্রবাদী, মানে তিনি আছেন বলে নাকি আপনারা আছেন, মানে আমরা আছি। আর তিনি না থাকলে একটা কমিউনিটি যদি আর একটা কমিউনিটিকে ঘিরে ফেলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। আমার প্রশ্ন এখানে, না তো ইলেকশন কমিশন, না তো কোনো এজেন্সি, না তো কোর্ট কোন রকম সুমুটো ব্যবস্থা এই ধরনের একটি কমিউনাল
উস্কানির মন্তব্য, যা প্রত্যক্ষভাবে ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারত যদি 4 তারিখে ওনারা জিতে যেতেন। তাহলে সেই শুধুমাত্র ওই মন্তব্যটার জন্যে ওনাকে গারদের পিছনে রাখা হবে না কেন? আর এই ধরনের কাজগুলো করে ওনার কি পার পেয়ে যাবেন? এবার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা জায়গায় জিরো টলারেন্স নীতি প্রথম থেকে নিয়ে রেখেছেন, সেটা হচ্ছে পুলিশ যদি আক্রান্ত হয় উনি ছাড়বেন না। আর এটাও তিনি বলেছেন যে বারুইপুর প্রয়োজনে বারবার হবে। এখানে বারবার হবেটা বারুইপুরের ওই নৃশংস কাণ্ডটা নয়, নিশ্চয়ই মর্মান্তিক কাণ্ডটা না। সেটা কি হবে, কিভাবে রাজ্য সরকার ব্যবস্থা নিয়ে ওই বারুইপুরের ওই উচ্ছৃঙ্খল ভয়ঙ্কর ঘটনা বা উস্কানি দিয়ে পরবর্তীকালে ঘটিয়ে দেওয়া বিভিন্ন রকম অরাজক পরিস্থিতিকে কি উপায়ে ঠান্ডা করেছিলেন সেটা সকলেই জানে। আর তার পাশাপাশি এই বিজেপি শাসিত যে কটা রাজ্য আছে তার প্রথম 3 মাস এবং পরবর্তী তার শাসনকাল সকলকেই দেখে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। আমরা নজর রাখবো এরকম ঘটনা থেকে যেন বারবার এরা পার না পায়। আর অবাক হয়ে তাকিয়ে দেখছি যে কই তিনি কোথায় বিদেশ যাচ্ছেন, কেন যাচ্ছেন না, কবে যাবেন, আর ফিরবেন তো? আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, যে ভোটে দাঁড়ানো, পার্টি করা যদি তিনি বাইরে থাকেন তো। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন, কমেন্টে মতামত জানান। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।